আচ্ছা, তো বন্ধুরা চলে এসেছি একদম ফাঁসির মঞ্চের সামনে। এইখানে যে কত বিপ্লবী প্রাণ দিয়েছে তরতাজা, এই সেই শহীদ স্তম্ভ। আগেকারের টাইমে যেরকম পুরো হুবাহু যেরকম কয়েদিরা থাকতো, কয়েদিদেরকে ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। দেখো কয়েদিদের কিভাবে চুল দাড়ি কাটানো হতো সেটা এখানে ফুটিয়ে তুলেছে। আচ্ছা, আলিপুর মিউজিয়ামের ভিতরে কি কি নিয়ে আসা যাবে না সেটা তোমাদের বলে দিই। প্রথমে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কোথায় যাচ্ছি আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। তো আজকে যাচ্ছি আলিপুর সেন্ট্রাল জেল, যেটি বর্তমানে এখন মিউজিয়াম, এবং হচ্ছে গিয়ে আন্দামানে যেরকম সেলুলার জেল বর্তমানে মিউজিয়াম, তেমনই আমাদের এখানে আলিপুর সেন্ট্রাল জেল এখন বর্তমানে মিউজিয়াম। এর আগেও আমি আরেকবার গেছি, সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এবং এবার যাচ্ছি তার কারণ হচ্ছে অনেক কিছু নাকি পরিবর্তন হয়েছে, তাই সেটাই দেখতে আজকে চলে যাচ্ছি এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখাবো। তো চলো বেশি না কথা বলে এগিয়ে যাই। চলে এলাম আলিপুর মিউজিয়াম। তো বন্ধুরা চলো আগে প্রথমে জেনে নিই কীভাবে আমরা আলিপুর সেন্ট্রাল জেলে পৌঁছবো। তো ট্রেন থেকে নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে। এখান থেকে বাসে করে যাব হচ্ছে হাজরা মোড়। তো চলো ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। তোমরা যদি মেট্রো করে আসো তাহলে এই যতীন দাস মেট্রো স্টেশনে নামতে হবে। নেবে এখান থেকে সোজা গিয়ে ডান দিক গেলে তোমরা পেয়ে যাবে আলিপুর মিউজিয়াম। প্রবেশ করলাম আলিপুর মিউজিয়ামে। এই হচ্ছে মিউজিয়াম। মেন রাস্তা এখান থেকে ঢুকে এসে এই হচ্ছে টিকিট কাউন্টার। আগে গিয়ে টিকিটটা কেটে নিই, টিকিটের কত কি প্রাইস আছে কি না আছে পুরোটা তোমাদের বলছি। চলো, টিকিটের দাম হচ্ছে 30 টাকা, আর 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের পুরো টিকিট লাগবে। আচ্ছা, আলিপুর মিউজিয়ামের ভিতরে কি কি নিয়ে আসা যাবে না সেটা তোমাদের বলে দিই। প্রথমে পিঠের ব্যাগ যদি নিয়ে আসো সেটাও তোমার জমা নিয়ে নেবে, এবং বাইরের খাবার দাবার কোনো কিছু ভিতরে অ্যালাউ নেই, শুধু জলের বোতলটা নিয়ে যেতে পারবে ভিতরে, এছাড়া আর কোনো কিছু অ্যালাউ নেই। ঠিক আছে, চলো এবার পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আচ্ছা, ওখান থেকে ঢুকে প্রথমে তোমরা এই জায়গাটা দেখতে পাবে, তোমাদের দূর থেকে দেখাই। এই যে এই জায়গাটা দেখতে পাবে। কি কি দেখবেন? প্রথমে আছে ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, প্রদর্শনী কক্ষ, তারপরে ইত্যাদি 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 আরও অনেক কিছু আছে। আচ্ছা, ওখান থেকে ঢুকেই ঠিক ডান দিকে শহীদ স্তম্ভ। এই সেই শহীদ স্তম্ভ, যা দেখলে মনে পড়ে যায় যে কত বিপ্লবীদের ফাঁসি এখানে হয়েছে এবং ইংরেজদের অত্যাচার হয়েছে, সেটাই হচ্ছে এটা দেখলে মনে পড়ে যায়। এবং তোমাদের দেখাচ্ছি, দেখো যে এইখানে কতজনের ফাঁসি হয়েছে, কার কার ফাঁসি হয়েছে সেই নামগুলো এখানে লেখা আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো কারাগারে কাশীর মঞ্চে আত্মহতি শহীদ অনন্ত হরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার। আচ্ছা, কারাগারে মৃত্যুবরণ করেছে কারা? শহীদ রাধাচরণ পাল, শহীদ আশিধারী ঘোষ, শহীদ অম্বিকা চরণ বসু, শহীদ ফণীন্দ্রী লাল নন্দী। আচ্ছা, শহীদ স্তম্ভ দেখার পরে ঠিক বাঁ দিকের রাস্তা দিয়ে সোজা যাবে। সোজা যাওয়ার পরে
আচ্ছা, এখানে কি কি আছে? এখানে আছে হচ্ছে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো চলো এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। আচ্ছা, এটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের কারাকক্ষ। তিনি পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন, ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী। তিনি 5 সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন এই সেলে। আচ্ছা, এই বিধানচন্দ্র রয় ছিলেন ডক্টর বিধানচন্দ্র রয় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল। এপ্রিল 1930 থেকে এবং 22 অক্টোবর 1932 হইতে 5 জুন 1933 পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন তিনি, যতীন্দ্রমোহন সেনগুপ্ত। হচ্ছে উনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন। তোমাদের সেলটা দেখাই, দেখো। নেতাজি সুভাষচন্দ্র বসু 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন তিনি। ওনাকে আইন অমান্য আন্দোলনের জন্য এই সেলে বন্দি করা হয়েছিল 1930 সালে এবং প্রায় উনি 8 মাস এই সেলেই বন্ধ ছিলেন। তো বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছিলাম, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু সেলে বন্ধ ছিলেন তখন কলকাতা কর্পোরেশনের নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি জয়লাভও করেছিলেন। ভাবা যায়, দেখুন, নেতাজি আমাদের কলকাতা কর্পোরেশনে জিতেছিলেন, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়রও ছিলেন, ভাবা যায়। আর তিনি যখন এই সেলে বন্ধ ছিলেন তিনি ফাঁকা টাইমে বই পড়তেন এবং মেডিটেশন করতেন। তো এইবারে আমরা যাব হচ্ছে ফাঁসির মঞ্চের দিকটাতে। তো চলো। বাবা, এই জায়গায় ঢুকলে গা ছমছম করে। প্রথমে ফাঁসির মঞ্চের দিকটায় যাই, চলো। তো বন্ধুরা, চলে এসেছি একদম ফাঁসির মঞ্চের সামনে। এইখানে যে কত বিপ্লবী প্রাণ দিয়েছে তরতাজা, কি বলবো তোমাদের। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে যে এখানে দুটো দড়ি কেন? কারণ এখানে জোড়া ফাঁসি হতো, ঠিক আছে। আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে বন্দে মাতরম জয়ের ধ্বনি দেওয়া হতো এবং তাদেরকে এইখানে নিয়ে আসা হতো একটাই কারণে। এই সেলগুলোতে কারণ এনে রাখা হতো, যখন ফাঁসি দেওয়া হতো তাদেরকে
তারা যেন দেখে ভয় পায়, তারা সব সত্যি কথা এবং সব কিছু স্বীকার করে নেয় এবং ইংরেজদের শাসনেই চলে, সেটাই করার জন্য তাদেরকে ভয় দেখানোর জন্য এইখানে এনে রাখা হতো। কিন্তু আমাদের যে তরুণ বিপ্লবরা সেই সবকে ভয় পাওয়ার কোনো তোয়াক্কা না করে তারা আমাদের দেশের জন্য অনেকে প্রাণ দিয়েছে। আচ্ছা বন্ধুরা, এই যে পাখি এইখানটাতে দেওয়া হতো, দেওয়ার পরে যখন মারা যেত তখন এই জায়গাটা থেকে ডেড বডি বেরোতো, ওই জায়গাটা থেকে। আর ওইখানটাতে আছে ওই যে ওই সামনের যে ঘরটা দেখা যাচ্ছে, ওখানটায় হচ্ছে ডেড বডিগুলোকে নিয়ে রাখা হতো। তো চলো ওই জায়গাটায় যাই। যখন ফাঁসি দিয়ে মৃতদেহগুলোকে নিয়ে আসা হতো, এই হচ্ছে সেই এইখানে পরীক্ষা নিরীক্ষা করা হতো বিদেশের ডাক্তার দিয়ে যে তারা মারা গেছে কিনা। যদি না মারা যেত তাদের হাত পায়ের শিরা কেটে এখানে ফেলে রাখতো এবং যতক্ষণ না মরতো এখানেই রাখতো। তারপরে ডাক্তার এসে চেক করতো সে বেঁচে আছে না মারা গেছে। আর রক্তগুলো হচ্ছে যেখান থেকে বেরোতো, এই হচ্ছে সেই ড্রেন, যেই জায়গাটা থেকে এই রক্তগুলো বেরিয়ে যেত, এই হচ্ছে সেই জায়গা। এইখানে লাস্ট ফাঁসি হয়েছে 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। তারপরে এখানে আর কোনো ফাঁসি হয়নি। দাঁড়া এই সেলটায় ফাঁসির একদিন আগে তাদেরকে এখানে এনে রাখা হতো এই সেলগুলোতে, যে তাদেরকে ফাঁসি দেওয়ার ঠিক একদিন আগে এই জায়গাটায় রাখা হতো এবং ফাঁসির দিন তারপরে ওই জায়গাটায় নিয়ে গিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হতো। এটাই সেই সেলটা। এবার চলে এলাম নেহেরু সেলের এখানে। জওহরলাল নেহেরু 7ই ফেব্রুয়ারি 1938 থেকে 7ই মে 1938 পর্যন্ত এই কারাকক্ষে তিনি ছিলেন। আচ্ছা, 1934 সালে যখন জওহরলাল নেহেরুকে আইন অমান্য আন্দোলনের জন্য এই সেলে বন্ধ করা হয়েছিল, তখন তার মেয়ে ইন্দিরা গান্ধী তার বাবার সাথে দেখা করতে আসতেন প্রায় 15 দিন অন্তর, এবং তিনি 20 মিনিট এইখানে বসে থাকতেন, তার বাবার সাথে কথা বলতেন এবং দেখা করতেন। সেটাই কত সুন্দরভাবে এই জায়গাটায় ফুটিয়ে রেখেছে, সেটাই তোমরা দেখো। চলে এলাম লাইব্রেরি সেমিনার হলে, ভিতরে যাই, চলুন দেখি।
যে পাশে রয়েছে যে লাইব্রেরি সেমিনার হল, তার পাশেই রয়েছে হচ্ছে এই যে কাঁচকল। তো চলো এই কাঁচকলের ভিতরে যাই। যারা বন্দি থাকতো এই জেলে, তাদেরকে দিয়ে কিভাবে তাঁত বোনানোর কাজ করানো হতো সেটাই এখানে ফুটিয়ে ধরেছে। দেখুন, আর ওই সাইডটা একটু যাই চলো। আর এইগুলো সব দেখলে মনে হয় যে সেলুলার জেলের মতন এই আলিপুর জেলও তৈরি হয়েছে, এবং এটি তৈরি হয়েছে 1906 সালে। এবার চলে এলাম 1/2 সেল। আচ্ছা, এই 1/2 সেল মানে যা দেখলাম, একটা রুম থাকবে, তার মাঝখানে দুটো রুম, এটার মানে হচ্ছে ওই 1/2 সেল। চলো আরও পরের সেলগুলোতে যাই। এইটা হচ্ছে পুলিশ মিউজিয়াম, চলো ভিতরে যাই। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা করেছে সব বন্দীদের উপর নজর রাখার জন্যে। আর এখানে প্রত্যেক কটা সেল যা দেখলাম পুরোটাই গোল করে করা রয়েছে। এই গোল করে সেলগুলো তৈরি করার মাঝখানে কারণ হচ্ছে এই ওয়াচ টাওয়ার, যাতে এই মাঝখানে ওয়াচ টাওয়ারটা করা হয়েছে সেলগুলোকে পুরো নজরবন্দি করা রাখার জন্য, কে কী করছে কি না করছে পুরোটা যেন দেখা যায়, সেই হিসাবে এখানে ওয়াচ টাওয়ারটা করা হয়েছে। তো চলো এবারে ওয়াচ টাওয়ারের ভিতরে যাব। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ভিতরে প্রবেশ করছি। এই হচ্ছে সেই বোমা, মানিকতলা বোমালয়ে ব্যবহৃত বোমার অনুসরণ বিদ্ধিত রূপ। এটা হচ্ছে ঐতিহাসিক কারাকক্ষ। চলো দেখি বন্দীদের জীবন চর্চা।
প্রথমে এটায় যাই, তারপরে ওটায় যাব। এই হচ্ছে জেনারেল সেল, সব অনেক কয়েদি একসাথে থাকতো এখানে। এটা হচ্ছে সেই সেল, একদম পুরো আগেকারের টাইমের মতন পুরো সেলটা রয়েছে। দেখো দেখো কয়েদিদের কীভাবে চুল দাড়ি কাটানো হতো সেটা এখানে ফুটিয়ে তুলেছে, এবং কীভাবে ইংরেজরা সেইভাবে দেখাশোনা করতো, কোনো কিছু করছে কি করছে না সেটাও তুলে ধরেছে সময়ের সাথে সাথে। দেখো পুরো এই দেখুন, এই সেলের থেকে ইনি উঁকি মারছে, এরকম পুরোটা একদম দেখুন এইভাবে মারা হতো কয়েদিদেরকে, ইংরেজদের অত্যাচার। এবারে এই সেলের ভিতরে যাব। তো বন্ধুরা, এইখানে আগেকারের টাইমে যেরকম পুরো হুবাহু যেরকম কয়েদিরা থাকতো, তাদের উপর যেরকম অত্যাচার হতো, পুরো সেম টু সেম এখানে তুলে ধরে রেখেছে। স্ট্যাচুগুলো শুধু দেখো একবার, দুর্দান্ত দুর্দান্ত করেছে। আর সত্যি ভয়ও লাগছে, এতটা ভয় লাগছে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। চলো ওই দিকে ঘুরতে আচ্ছা, এই সেলটা হচ্ছে হাসপাতাল ভবন প্রদর্শনী। চলো ভিতরে যাবো এবার আস্তে আস্তে। আচ্ছা, দীনেশ গুপ্ত ব্যবহৃত পিস্তলের অনুসরণে বিবর্ধিত রূপে, মানে দীনেশ গুপ্ত যে পিস্তলটা ব্যবহার করেছে সেটার স্ট্রাকচারই এটা একটা বানিয়েছে। আবার উপরের দিকে যাই, চলো। আচ্ছা, এটা হচ্ছে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা।
বাংলা মহিলা স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আচ্ছা, এই ছেলে রয়েছে যে বাংলা মহিলাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি যে ওদের শ্রদ্ধাঞ্জলি ওনাদের, সেটা এখানে ফুটিয়ে ধরেছে। তো চলো ভিতরে যাই। তো বন্ধুরা, যারা লাইট শো দেখবে ভাবছো, ওই হচ্ছে লাইট শো এর জায়গা। ওই যে ওখানে লাইট শো হয় 6টায় এবং 7টায়, পাক্কা 10 মিনিট হয় এই লাইট শো। তোমাদেরকে আমি কত টাকা কি সেটা বলে দেবো। চলে এলাম নজরুল কক্ষে। তো বন্ধুরা, আমার ফাইনালি আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই।